গণভোটে কি কি প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নগুলি 4টি বিষয় তিনি 4টি জিজ্ঞাসা থাকবে এবং সেখানে মানুষ হা না ভোট দিবে। তবে কি সেই প্রশ্নগুলো, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত তিনি যে প্রশ্নটি হলো যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলির প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন। এই প্রশ্নটি থাকবে। এরপরে যে বিষয়গুলোর 4টি প্রশ্ন থাকবে সেটি হলো নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত পরীক্ষার আলোকে গঠন করা হবে কি না। 2 নম্বরে যে প্রশ্নটি রাখা হবে সেটি হচ্ছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। 3 সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং জাতীয় সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত রয়েছে বা হয়েছে সেগুলো বাস্তবায়ন আগামী নির্বাচনে বিজয়ী দলগুলোকে করতে বাধ্য থাকিবে। 4 জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই 4টি বিষয়ে গণভোটে যেটি হবে নির্বাচনের দিন এই 4টি প্রশ্ন থাকবে এবং সেখানে মানুষ হা এবং না ভোটের মাধ্যমে তাদের সম্মতি জ্ঞাপন করবে অথবা হা অথবা না ভোটের মাধ্যমে তাদের যে অবস্থান সেটি তারা জানাবেন। এখন প্রশ্ন হলো এখানে যে বিষয়টি 2 নম্বরে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। অর্থাৎ পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনা হয়েছিল জামাত ইসলামী লোয়ার এবং আপার হাউস, সেই আপার হাউসে যে 100 জন সংসদ নির্বাচিত হবেন বা নির্বাচন করবেন সেটা হবে প্রাপ্ত যে লোয়ার হাউসে যে ভোট হবে, যে প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সেখানে প্রতিনিধিত্ব করবেন, যাদের যে পার্সেন্টেজ ভোট থাকবে যে দলের সেই পার্সেন্ট অনুযায়ী তাদেরকে উচ্চ কক্ষে নেওয়া হবে, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট হবে। তো এখানে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পিআর পদ্ধতির বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে এবং জুলাই সনদ 180 দিনের মধ্যে বাস্তবায়ন এবং পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করবে, এসব বিষয় নিয়ে তাদের নানামুখী চাপ রয়েছে এবং এটি এখন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং অন্যান্য দল তাদের অবস্থান জানিয়েছেন এবং তারা এখানে যে বিষয়টি এখন উঠে এসেছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউই আজকে যে প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সেখানে কোনো দলই আসলে সন্তুষ্ট প্রকাশ করেনি, কারণ এই উচ্চকক্ষে পিআরের বিষয়ে বিএনপির সেখানে নোট অফ ডিসেন্ট অথবা জুলাই সনদের সংস্কারের বিষয়ে যে প্রস্তাব দিয়েছে, আর জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা যেহেতু এই গণভোটটা ইসলামী আন্দোলন, জামাত ইসলাম সহ অন্যান্য 8টি দল আগে চেয়েছেন, সেখানে তারা অবশ্য নাকচ হয়েছেন। তো বিএনপিও এইসব বিষয় কতগুলো বিষয় তারা হয়তো তাদের প্রথমত জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোট সেটি তারা নির্বাচনের দিন চেয়েছেন, সেটিতে তারা একমত রয়েছেন একটি প্রশ্নে, আর বাকি 3টিতেই তাদের নাকচ রয়েছে। তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলকে এখানে তার এই বক্তব্যের মাধ্যমে আসলে খুশি করা সম্ভব হয়নি, কারণ জুলাই সনদ এই দীর্ঘ 9 মাসে তাদের ঐকমত্য কমিশনের যে আলোচনা সেখানেও বিভিন্ন বিষয়ে তাদের দ্বিমত ছিল, সেটাও এখন এর মধ্যে ফুটে উঠেছে। তো এইসব বিষয়ে এই প্রশ্নগুলো আসলে গণভোটে থাকবে। এখন দেখা যাক রাজনৈতিক দলগুলো আবার যেহেতু ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী আগামী রবিবার একটি কর্মসূচি দিয়েছে, সেটি হচ্ছে যমুনার সামনে তাদের অবস্থান কর্মসূচি, যে জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারের হাতেই হতে হবে। সরকার ছেড়ে দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপরে এবং সেটা পার্লামেন্টে গিয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে ডেপুটি স্পিকার যিনি হবেন, একজন যে স্পিকার থাকেন তার যে ডেপুটি হবে তিনি হবেন বিরোধী দল থেকে এবং
আগে যে টু থার্ড মেজরিটি যেটা বলা হতো, যে 151 আসন পেলে তাদের যে সংবিধান সংস্কারের যে বিষয় সেগুলো তারা করতে পারতো, সেটিও এখন কিছুটা হলেও যে সেটি বিরোধী দলের সাথে বা ডেপুটি স্পিকার বিরোধী দলের সাথে সেটি উচ্চ কক্ষে যে পিয়ার হবে তাদের সাথে আলোচনা বা তাদের অনুমোদন সাপেক্ষে হবে। এই বিষয়ে বিএনপির হয়তো দ্বিমত রয়েছে। তো এই 4টি বিষয় এখন আসলে নির্বাচনের দিন মানুষ কতটুকু এই হা না ভোটের আসলে বিষয়গুলো বুঝবে। কারণ প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে যারা রয়েছেন তাদের এই প্রশ্ন পড়ার, অনেকেই এখনো প্রশ্ন পড়ার এবং তাদের এগুলো বুঝার বা বুঝে ভোট দেওয়ার মতো আসলে অবস্থান নেই। যারা হয়তোবা এই ইয়াং জেনারেশন রয়েছেন, যারা এর মধ্যে রয়েছেন বা এই জুলাই সনদ সম্পর্কে তাদের বা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যারা কাজ করছেন বা লড়াই করছেন, আন্দোলন সংগ্রাম করছেন, তাদের হয়তো সুবিধাজনক অবস্থান হবে, তারা হয়তো এটি বুঝতে পারবে। তারপরে যে হা না ভোটের হা জয়যুক্ত হলে সেটা তো বলাই রয়েছে, এবং না ভোট জয়যুক্ত হলে সেটার বিধান কি হবে, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সেটিকে আটকে যাবে কিনা, এইসব নানা জটিলতা আসলে রয়ে গেছে। তো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আইনি জটিলতার কারণে তিনি এগুলো করছেন না, এটি জাতীয় সংসদ বা ইলেকটেড গভর্নমেন্টের উপরে ছেড়ে দিয়েছেন। তো সামনে আসলে রাজনীতির সমীকরণ বড়, রাজনীতিতে আসলে পরিবর্তনশীল রাজনীতিতে শেষ কথা বলতে যেটা বোঝায় কিছু নেই, সেটা